তাই রূপ সনাতনের সমকক্ষ সমতুল্য
নিতে হবে। আর রূপ গোস্বামী আমার গুরুদেব, তিনি শুধু আমার জ্যাঠামণি নন, তিনি আমার গুরুদেব। তা শোনো নরত্ন, এই রূপ সনাতনের সমতুল্য একজন বৈষ্ণব আচার্য বৃন্দাবনে রয়েছে, যার নাম হলো লোকনাথ গোস্বামী বাবা। লোকনাথ বাবা আর লোকনাথ গোস্বামী কিন্তু একজন মহাপুরুষ নয়, দুজনে কিন্তু আলাদা মহাপুরুষ, এটা মাথায় রাখবে। লোকনাথ গোস্বামীর চরণে শরণাপন্ন হলো নরোত্তম। লোকনাথ গোস্বামী পাদ বললেন, শোনো নরোত্তম, সহজ কথায় সহজ করে বলাই ভালো। আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না, আজ পর্যন্ত আমি কাউকে দীক্ষা দিই, আর আজকে আমি বলছি আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না, কারণ আমি সংকল্প করেছি আমি কাউকে দীক্ষা দেব না। এই দীক্ষার ব্যাপারে তুমি আমাকে বেশি বিড়াবিড়ি করো না। নরোত্তম মনে মনে চিন্তা করছে, গুরুদেবের চরণে আমি শরণাপন্ন হলাম, আমি চেষ্টা করবো এমন সেবা করবার তিনি যদি আমায় দীক্ষা দেয় ভালো কথা, আর যদি দীক্ষা না দেয় পরজন্ম পর্যন্ত আমি ওনার জন্য অপেক্ষা করব, কিন্তু অন্য কারোর কাছে আমি যাব না। এই যে নরোত্তম গুরু পদে তাকে বরণ করে দিল, এরপর কি করছে লক্ষ্য করুন মাইনা, লুকিয়ে 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 গুরু সেবা করছে। কেমন ভাবে? গুরুদেব যে বাগান থেকে ফুল তুলে আনেন কৃষ্ণ সেবার জন্য, সেই বাগান থেকে আগে থেকে ফুল তুলে এনে মন্দিরে রেখে দেন, তুলসী পাতা আগে থেকে চয়ন করে এনে মন্দিরে রেখে দেন, যাতে গুরুদেবের পুজো করতে সুবিধা হয়। গুরুদেবের কাপড় জামা ধুয়ে মুছে ঝুলিয়ে রাখে, গুরুদেবের অভাবটাই কিন্তু তার সেবা করে চলেছে। এবার লোকনাথ গোস্বামী তো বুঝতে পারছেন না কে করছে এই কাজ, কে সেবা করছে এরকম ভাবে, তাই তিনি বারবার বিরক্ত হচ্ছেন। তিনি কারোর কাছে সেবা চান না, সেই জন্য তিনি কাউকে দীক্ষা দেন না, কিন্তু নরোত্তম তার সেবা করে চলেছে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নরোত্তম খেয়াল করল। নরোত্তম লক্ষ্য করল যে লোকনাথ গোস্বামী পাদ তিনি যখন বাঁধছে যান, মলত্যাগ করতে যান, বাইরে খুব মন দিয়ে শুনবেন, এই জায়গাটা মন দিয়ে শুনবেন, লোকনাথ গোস্বামীকে কেমন ভাবে নরোত্তম সেবা করছে। লোকনাথ গোস্বামী পাদ সূর্য ওঠার আগেই বাঁধছে যান, মলত্যাগ করতে যান, যমুনায় স্নান করে তিনি আনন্দে বসে যান। তাই যেহেতু সূর্য ওঠার আগে উনি বাঁধছে যান, কোনো দিন হয়তো তীরে উঠতে গিয়ে সূর্য ওঠার আগে অন্ধকার, যেহেতু তীরে উঠতে গিয়ে বলের উপর পা পড়েছে, গাটা ঘিন করে উঠে আবার যমুনায় গিয়ে স্নান করে, আবার তীরে উঠতে গিয়ে হয়তো বলের উপর পা পড়েছে, আবার গাটা ঘিন করে, এইরকম করে 2-3 বার করে মাঝের মধ্যে স্নান হয়ে যায়। এবার নরোত্তম ভাবছে এটা তো ঠিক নয়, বয়স্ক মানুষ এইরকম করে মাঝের মধ্যে 2-3 বার করে স্নান হয়ে যাচ্ছে, এটা তো ঠিক নয়। এইবার নরোত্তম কিভাবে গুরুদেবের সেবা করছে দেখুন, গুরুদেবের সেবা করছে। লোকনাথ গোস্বামী যখন মলত্যাগ করেন, বাঁধে গমন করেন, তিনি চলে যাওয়ার আগে, তিনি চলে যাওয়ার পরে সেইখানে নরোত্তম এসে নিজ হাতে সেই মল পরিষ্কার করে। এটা একদিন নয়, দিনের পর দিন, দিনের পর দিন যখন এই সেবা করে চলেছে, একদিন লোকনাথ গোস্বামী চিন্তা করলেন, আগে তো মাঝের মধ্যে মলের উপর পা পড়ে যেত, কিন্তু এখন তো সেই রকম কিছু হয় না, তাহলে এটাকে কি পরিষ্কার করছে? আর এই মল যদি শ্রীনার পুকুরে ভক্ষণ করে, এইরকম করে পরিষ্কার করে দেওয়া তো থাকবে না। এইবার লোকনাথ
গোস্বামী তিনি চিন্তা করলেন, তাহলে সেবা করছে কি, কে এইরকম করে সেবা করছে, আমাকে দেখতে হবে। লোকনাথ গোস্বামী একদিন তিনি বাছে গমন করে যমুনায় স্নান করে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লেন, কে সেবা করছে সেটা দেখার জন্য। এইবার নরোত্তম, যেই না গুরুদেব চলে গেছে, নরোত্তম সেইখানে গিয়ে নিজ হাতে মল পরিষ্কার করছে। সেই দৃশ্য দেখছে লোকনাথ গোস্বামী। যদি গুরুদেবের কাছে দীক্ষা নিতে যায়, সেই গুরুদেব যদি তাকে দীক্ষা না দেয়, সেই লোকটা কি ভাববে? ও এই কাছে আমার দীক্ষা নেবে, উনি যদি আমাকে দীক্ষা দিতেন ওনারই কপাল ভালো, আমার কাছে মোটামুটি দক্ষিণ দিতে ওনারই কপাল খারাপ, তাই উনি আমাকে দীক্ষা দিতে পারলেন। কারোর মধ্যে যদি অর্থের অবদান এটাই থাকে, কিন্তু নরোত্তম সেটা ভাবছে। নরোত্তম বলছে উনি জানেন আমি রাজা, তবু উনি আমাকে দীক্ষা দিতে চাইলেন। কেন? উনি যদি আমাকে দীক্ষা দেন, তবু উনি আমাকে দীক্ষা দিলেন না কেন?
কাছে আমি যাব না। এবার নরোত্তম যখন গুরুদেবের এমন ভাবে সেবা করেছে, নিজ হাতে মল পরিষ্কার করছে, দূর থেকে দাঁড়িয়ে দেখছে লোকনাথ গোস্বামী ছুটে এসে নরোত্তমকে জড়িয়ে ধরবে। ওরে নরোত্তম, আজ পর্যন্ত আমি কাউকে দীক্ষা দিই, কিন্তু আজকে আমি বলছি তুই হবি আমার প্রথম এবং শেষ শিষ্য। শ্রী গুরু চরণ বলি ভক্তি সেই কথা
গুরুদেব এসে আপনাকে গান শোনাবে, উনি মনে করেন ওনার গান শুধু ভগবানের জন্য, উনি ওনার ভগবানের উদ্দেশ্যে গাইবেন, আপনাকে গিয়ে শুনতে হবে। বলে তাই নাকি? তাহলে আমি গিয়েই শুনবো। সম্রাট আকবর তানসেনের সঙ্গে লুকিয়ে লুকিয়ে হরিদাস স্বামীর গান শুনেছিলেন এবং সেই গান শুনে বলেছিলেন, তানসেন তোমার গানে তো আমি বিভোর হয়ে যাই, কিন্তু তোমার গুরুদেবের গান শুনে তো দেখছি বৃন্দাবনের পশু পাখি পর্যন্ত বিভোর হয়ে যাচ্ছে। এই কি গান? তখন তানসেন বলেছিল, আমার গানে ভারতের সম্রাট আকবর খুশি হন, আর আমার গুরুদেবের গানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট খুশি হন। কাজেই তার গান আর আমার গান এক হতেই পারে না। সেই হরিদাস স্বামীর কাছে নরোত্তম উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা গ্রহণ করতে লাগলো। সেই সময় ছিল বৈষ্ণব সাহিত্যের স্বর্ণযুগ। সর্বশ্রেষ্ঠ পদকর্তা ছিলেন গোবিন্দ দাস। আমাদের আধুনিক যুগে যেমন সর্বশ্রেষ্ঠ কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি তখন বৈষ্ণব সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন গোবিন্দ দাস। তিনি বর্ধমানের শ্রীখণ্ডে তার মামা বাড়িতে বড় হয়েছিলেন। সেই গোবিন্দ দাস এত উচ্চমানের পদ রচনা করে বৃন্দাবনে পাঠাচ্ছেন। আনন্দে থাকতে না পেরে জীব গোস্বামী পান সেই পদ দেখে চিঠিতেই আশীর্বাদ পাঠাচ্ছে। সেই রকম একটা পদ, মাইনা একটু আসতে, সেই রকম একটি পদ জীব গোস্বামী নরোত্তমকে দেখান। দেখো নরোত্তম, বাংলা থেকে গোবিন্দ দাস তোমার জন্য পদ পাঠিয়েছেন। নীল রতন দিয়ে নবঘন ঘটা, নখিলে নখিল না সেটা অঙ্গের ছটা। গোবিন্দের অঙ্গর ছটা এমন নীল রত্ন নাকি কালো মেঘের ঘন ঘটা, কি দিয়ে তুলনা করবো বুঝতে পারছি না। এই পদের মধ্যে নরোত্তম ঠাকুর যে সুর দিলেন সেটাই গড়ার হাটে কীর্তন। কিন্তু এই গান শুনবার মতো ধৈর্য সবার মধ্যে থাকে না, তাই পরবর্তীকাল এই গানগুলোর একটু সরলীকরণ করা হলো। প্রথম পংক্তিটি তিয়র তাল, বলহার আগে তিয়র তাল, তার পরের অংশটা ছোট একতালি তালি গাওয়া হলো।
সকলে হারানা গোবিন্দ দাস রসিক পদকর্তা তো বলছে, রাধে ওই কথা বলে কিন্তু শেষ করে দিও না, এই কথা বলে শেষ করো না যে গোবিন্দের নয়নটা কালো ভ্রমর, আর সে ভ্রমর যদি কাউকে দংশন করে সে বিষের জ্বালায় ছটফট ছটফট করবে, এই কথা বলে শেষ করো না, তাহলে ভক্ত ভয় পাবে। তুমি একটু বলে দাও